নর্থেন টি-20-র দিকে চোখ ফেরাতে চাই, যেখানে বাংলাদেশ এইচপি দল একের পর এক ম্যাচ জিতে চলেছে। ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ সাব্বির শামীমরা জিতেছেন। 3টা ম্যাচ বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে, 3 ম্যাচের 3টাতেই বাংলাদেশ জিতেছে। প্রথম ম্যাচে নেপালের এগেনস্টে বাংলাদেশ 9 উইকেটে জিতেছে, 99 রানে নেপালকে আটকে দিয়ে প্রায় 10 ওভার বাকি থাকতে ওই ম্যাচটা বাংলাদেশ জিতেছে। দ্বিতীয় ম্যাচে হোবার্টের বিপক্ষে 153 রান, 2 বল এবং 3 উইকেট হাতে রেখে বাংলাদেশ টপকে গেছে। আজ যে তৃতীয় ম্যাচটা হচ্ছে ভিক্টোরিয়া একাডেমির বিপক্ষে, সেই ম্যাচটাও বাংলাদেশ প্রায় 16 বল ও 5 উইকেট হাতে রেখে জিতেছে। 3 ম্যাচে 3টা জয় এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বাংলাদেশ এইচপি দল আছে। কেমন লাগছে আসলে? সাব্বির শামীমরা পারফর্ম করছেন। আজকে শামীমকে আমরা দেখেছি 50 করেছেন, সম্ভবত 30-এর ঘরের বল খেলেছেন 33 বা 34টা বলে। গতকালকে সাব্বির রহমান রুমনের ব্যাট থেকে আমরা 50 দেখেছি। যখন প্রয়োজন পড়ছে, যারা জাতীয় দল থেকে হারিয়ে গেছেন বা জাতীয় দলের দরজায় করা নাড়ছেন, তারা পারফর্ম করছেন। জিশানের প্রথম ম্যাচে 50 ছিল এবং বোলাররা দল হিসেবে খেলছেন। রিপন মণ্ডল আছেন, রুবেল আছেন, সব মিলিয়ে পারফরমেন্সের কাটাছেটা যদি করতে বলি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে কি, মানে এখানে একটা ইনকনসিস্টেন্সি দেখলাম। বাংলাদেশ 3টা ম্যাচে জিতেছে, কিন্তু 3টাই চেস করে জিতেছে এবং 3 চেজিংয়ে একজনের কাছ থেকে পারফরমেন্স আমি আশা করেছিলাম, সেটা একেবারেই মিসিং। সেটা হাবিবুর রহমান সোহান। আমি ভেবেছিলাম যে 3 ম্যাচেই ফ্লপ। মানে এই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে অন্তত তাকে নিয়ে কিন্তু রিসেন্ট অনেক বেশি ফোকাস আছে তার দিকে। আমি জানি না তিনি সেটা টের পান কিনা, কারণ বাংলাদেশের টপ অর্ডার নিয়ে টি-20 দলটাই তো সবচেয়ে বেশি আনস্টেবল সোফার। টেস্ট এবং ওডিআই দুইটা দলই মোটামুটি একটা শেপ পেয়ে গেছে যে এখানে 11টা কি, বাট টি-20-র 11টা নিয়ে কিন্তু একটা কনফিউশন অলওয়েজ গোয়িং অন। এবং স্পেশালি তানজিদ তামিমের সঙ্গী কে হবেন? সাইফ হাসান এই ভালো করেন, এই খারাপ করেন। ইমন তাকে 4 নম্বরে নিয়ে আসা হলো। সো ওপেনার নিয়ে একটা কনফিউশন আছে। সো হাবিবুর রহমান সোহানকে ধরা হচ্ছিল যে বাংলাদেশের টি-20-র জন্য হি উইল বি দ্য ম্যান, যে হি উইল মানে কাম ফরওয়ার্ড। সো ওই জায়গা থেকে এই জায়গাটাতে আমার তার প্রতি বিশেষ ফোকাস ছিল যে তিনি এখানে কি করেন, কারণ তিনি তো হার্ড হিটার ব্যাটসম্যান। এই ধরনের কন্ডিশনে বল খুব নাইসলি ব্যাটে পাওয়ার কথা এবং তার কাছ থেকে বড় ইনিংস হয়তো পাবো। বাংলাদেশে তিনি ঘরোয়া লিগে মানে রেকর্ডও করলেন অল্প বলে সেঞ্চুরি করার। সো তাকে ওই জায়গাটা একটু মিসিং লেগেছে। আর এক ম্যাচে সাব্বির পারফর্ম করলেন, অন্য 2 ম্যাচে করলেন না বা 1 ম্যাচে ব্যাটিং করেননি। শামীম পাটোয়ারি 1 ম্যাচে পারফর্ম করলেন, আরেক ম্যাচে করলেন না, আরেক ম্যাচে ব্যাটিং করেননি। জিসান মূলত এই দুজনের মধ্যে কিন্তু কম্পিটিশনটা জাতীয় দলে যদি কেউ ঠুকতে পারেন, শামীম সাব্বির 6-7 দুজন একসাথে থাকার সম্ভাবনা কম। এক্স্যাক্টলি। তারপরে দেখেন শুক্কুর একটা ম্যাচে পারফর্ম করলেন, জিসান একটা ম্যাচে পারফর্ম করলেন। সো 3 ম্যাচে যে একজন একটু ধারাবাহিক হয়েছেন বা একজন অন্তত 3 ম্যাচের 2টাতে পারফর্ম করেছেন, এরকম কিন্তু একটাও হয়নি। বাংলাদেশ ম্যাচ জিতেছে, উই অ্যাপ্রিশিয়েট দিস, বাট আমরা কি চাই? আমরা তো চাই পারফর্মার। আর ন্যাশনাল সার্কিটে চিন্তা করলে যেটা আপনি বললেন, সো নাম্বার 6-এর জন্য যে কম্পিটিশনটা চলছে, যেখানে ইয়াসির আলী রাব্বি আসলেন, তারপরে হচ্ছে এখানে শামীম ছিলেন, তিনি বাদ পড়ে গেলেন, সাব্বিরকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সাব্বির রুম্মন না শামীম পাটোয়ারি, নাকি ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাকি মোসাদ্দেক? সো এই যে আলোচনাটা, সেখানে তো উত্তরটা তারাই দিবেন। সো এই উত্তরটা তো আসলে আপনি ইনকনসিস্টেন্ট থাকলে নির্বাচকরা তো আপনার উপর ভরসা রাখতে পারবেন না। একটাতে আপনি যেমন সাব্বিরকে নিয়ে সবচেয়ে বেশি রিসেন্ট আলোচনা হলো, সাব্বিরকে বড় বড় ছক্কা মারতে দেখলো সবাই, মানে মিরপুরে এবং অনুশীলনে। এবং তারপর তাকে নিয়ে আমার সবচেয়ে বেশি অবাক লাগে কি জানেন? মানে বাংলাদেশের মানুষ somehow still all the people want সাব্বির back in the 11, বাট সাব্বির এটা কতটুকু রিয়েলাইজ করেন আমি জানি না। তার কিন্তু একটা হিউজ ফ্যান বেস, খুবই সারপ্রাইজিং লাগে আমার। তিনি কিন্তু কোথাও নাই, কোনো টুর্নামেন্ট বলেন বা এমন কোথাও কি এমন কোনো পারফরমেন্স করে ফেলেছেন যে নির্বাচকদের জন্য একটা স্ট্রং একটা রিজন আছে যে ভাই তুমি আসো। তারপরও সাব্বির কিন্তু মানে মানুষের ফেভারিট লিস্টে, কেন জাতীয় দলে নাই? মানুষের ফেভারিট লিস্টে সামহাউ পিপল লাভ হিম আ লট। সো এইটাকে যদি রিটার্ন দিতে হয়, আমার কাছে মনে হয় তার আরো বেশি পরিশ্রম করা উচিত। একটু বোলিং নিয়ে কথা বলতে চাই, মোহাম্মদ রুবেলকে নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই। আমরা মালয়েশিয়ার এগেনস্টে যে 2টা টি-20 ম্যাচ হয়েছে, সেখানে দেখেছিলাম যে তিনি দারুণ পারফর্ম করেছেন। 2টা ম্যাচে ইকোনমিক্যাল বোলিং করেছেন এবং 2টা ম্যাচে উইকেট পেয়েছেন। এরপর তিনি অস্ট্রেলিয়ায় গেলেন, রাজশাহীর হয়ে গেল, বিপিএলটা খেলেছিলেন। তার অ্যাকশন নিয়ে মাঝখানে একটু প্রশ্ন উঠেছিল, বোধহয় যাচ্ছে যে সেই জায়গা থেকে তিনি উতরে গেছেন। আজকের ম্যাচেও 4টা উইকেট পেয়েছেন, গেল ম্যাচেও উইকেট পেয়েছেন। মিস্ট্রি স্পিনার,
তাকে রিড করতেও ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়। এবং রুবেলের সাথে আজকে রাকিবুল 3টা উইকেট পেয়েছেন, পেসাররা রিপন মন্ডল, সাকলাইন তারাও ভালো পারফর্ম করছেন, আবু হায়দার, রনি। বোলিং আসলে বাংলাদেশের কনসার্নের জায়গা না, এবং 3টা ম্যাচই তো আসলে বোলিংই বাংলাদেশকে জিতিয়েছে। একটা ম্যাচে 99, একটা ম্যাচে 153, একটা ম্যাচে 131। ব্যাটসম্যানদের কাজটা তো আসলে বোলাররাই সহজ করে দিয়েছে, যেটা আমরা জাতীয় দলের ক্ষেত্রেও আসলে দেখি। রাইট, এবং সেখানে সবচেয়ে বেশি এই ইউনিটটা থেকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে আসলে রুবেল এবং রাকিবুল, দুই স্পিনার। পেসারের দিক থেকে প্রথম ম্যাচে যেহেতু রানই কম হয়েছে, সবাই মোটামুটি ইকোনমি ছিল, বাট পরের 2 ম্যাচে আবু হায়দার বা আব্দুল গাফর সাকলাইনকে নিয়ে একটু বেশি আলোচনা আছে যে তিনি কেমন করেন, ইকোনমি থাকছেন কিনা, তার ইয়র্কারগুলো দিতে পারছেন কিনা, তারপর হচ্ছে ডেথ ওভার বা স্লগ ওভারে গিয়ে তিনি কত রান কনসিড করছেন। ওই জায়গাগুলো চিন্তা করলে আব্দুল গাফর সাকলাইন আর একটু বেটার পারফরমেন্স করা দরকার। বাট হোয়াট আম ইমপ্রেসড, রুবেলের স্টোরি, আপনি ব্যাক স্টোরিটা আপনি কতটুকু জানেন আমি জানি না। উনি তো সে তো কাজের কাজই, আবার কাজী হিসেবেও পারফর্ম করেছেন। মামার সাথে কাজীর কাজটা করতেন, 6000 বিয়ে পড়িয়েছেন। তো 6000 বিয়ে পড়ানো কাজী সেই রুবেল এখন দলে এসেও কাজের কাজীটা তিনি হয়ে গেছেন। মানুষের উত্থান জীবনের, মানুষের জীবনের নানান গল্প সত্যি অবাক করে। মানে লাইফ ইজ সামথিং, মানে এটা এমন একটা বুক যে এই বইয়ের গল্প অন্যরকম, এক একটা মানুষ এক একটা গল্প। সো রুবেলের স্টোরি সত্যি অবাক করে। বাট রুবেল একটা জিনিস সবচেয়ে ভালো, সেটা হচ্ছে তার ভ্যারিয়েশনস। বাংলাদেশের অফ স্পিনে আপনি যদি চিন্তা করেন তাহলে শেখ মেহেদী বা মেহেদী মিরাজ অথবা নাইম হাসান অর্থোডক্স অফ স্পিনার। সো আমরা এখনো পর্যন্ত মিস্টেরিয়াস কাউকে পাইনি, আবার যে দুসরা করতে পারে ভালো এটা পাইনি, টপ স্পিন খুব ভালো পারে এমন পাইনি। সো তার একটা বিষয় হচ্ছে তার অ্যাকশনে একটু মিস্টেরিয়াস ব্যাপার আছে, এবং তিনি দুসরাটা করেন, দুসরা করতে পারেন, টপ স্পিন করতে পারেন। সো দ্যাটস আ ভেরি গুড সাইন। আমার কাছে মনে হয় যে হি উইল বি আ থ্রেট ফর টি-20 স্কোয়াড। শেখ মেহেদী তিনি আছেন, যদিও তাকে অলরাউন্ডার হিসেবে কাউন্ট করা হয়। রুবেল যদি ব্যাটিংটাও ইমপ্রুভ করেন, সো হি উইল বি আ টপ কন্টেন্ডার ফর দ্য টি-20। এবং আপনি দেখেন এখানে 4 উইকেট 3 উইকেট, এক্সিলেন্ট পারফরমেন্স। এবং এই ম্যাচটাতে তো 15 রানে 4টা উইকেট নিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে রিড করা খুবই ডিফিকাল্ট হচ্ছে। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে গিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটাররা, বা আমরা দেখছি ওখানে নেপাল আছে, নিউজিল্যান্ডের এ দল আছে, কিংসম্যান নামে পাকিস্তান, আমেরিকান ক্রিকেটারদের নিয়ে একটা গড়া দল আছে, তারা যখন রিড করতে পারছেন না, সো ইটস আ পজিটিভ সাইন ফর বাংলাদেশ ক্রিকেট, ইটস আ পজিটিভ সাইন ফর অফ স্পিনিং ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ। কারণ আমরা এর আগে এই ধরনের অফ স্পিনার কিন্তু আসলে পাইনি, যেটা মাহফুজ বলছিল। শেখ মেহেদী, শেখ মিরাজ সবাই কিন্তু আসলে অর্থোডক্স অফ স্পিনার, বা লেফট আর্মের কথা যদি আপনি বলেন তানভীর, নাসুম যারাই আছেন অর্থোডক্স। রিশাদ ইজ আ প্রপার লেগ স্পিনার। তো মিস্ট্রি স্পিনারের একটা ঘাটতি কিন্তু আমাদের সবসময় ছিল। আলিস ওই জায়গাটা একটা রোল প্লে করেছেন লম্বা সময়। হয়তো রুবেলকে আমরা সামনের দিকে বড় মঞ্চে আসলে পারফর্ম করতে দেখতে পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.